অপারেশন ডেভিল হান্টে ৩ দিনে গ্রেফতার ২,২৫৮। শয়তানদের পালানো রোধে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ২৫ ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির আওতায় সব বাস চালানোর উদ্যোগ। নানা সমীকরণে গড়িমসি মালিক পক্ষের আরও সমীক্ষা চান নগরবিদরা। চুক্তি না করায় জয়পুরহাটে ৬০ চালকলের নিবন্ধন বাতিল করবে সরকার। পাইকারিতে দাম কমায় চট্টগ্রামে আলুর বাজারে স্বস্তি। এবং খাল নদী ভরাট আর অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতার কবলে তারাশের ২,০০০ বিঘা জমি। বন্ধ চাষাবাদ, পানি নিষ্কাশনের চেষ্টায় কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। এবার বিস্তারিত। সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এতে ২৪ ঘন্টায় ৬০৭ জন সহ ৪ দিনে মোট ২,২৫৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সবশেষ গাজীপুরে ৮১, চট্টগ্রামে ৩০, কুমিল্লায় ১৯, সিলেটে ২১, কক্সবাজারে ২২, রংপুরে ২১, বরিশালে ১৬, রাজশাহীতে ১৪, খাগড়াছড়িতে ৮, মানিকগঞ্জে ১১, ময়মনসিংহে ৮ এবং কুড়িগ্রাম থেকে ২ জনকে আটক করা হয়। এছাড়া হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ২ জনকে আটক করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানাতে রংপুর থেকে যোগ দিবেন সহকর্মী শফিউল করিম শফিক। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। এখন কিন্তু কাছে রংপুর মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার অফিস আছে, এই কার্যালয়ের সামনেই আছে। আপনাকে যদি বলি যে সারা দেশে কিন্তু যে ডেভিল হান্ট অপারেশন, যে ডেভিল হান্ট এই অভিযান কিন্তু ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আজকে কিন্তু ৪ দিন ধরে এই অভিযান চলছে। আপনাকে যদি বলি ৯ ফেব্রুয়ারি কিন্তু রংপুর রেঞ্জে, অর্থাৎ রংপুর বিভাগে মেট্রোপলিটন এবং রংপুর রেঞ্জ সহ ৯ ফেব্রুয়ারি ২০ জন গ্রেপ্তার, ১০ তারিখে ৩০ জন এবং ১১ তারিখ ২১ জন গ্রেপ্তার হয়েছে। মোট ৩ দিনে কিন্তু ৭১ জন গ্রেপ্তার করা হয়েছে। তার মাঝে যদি আপনাকে বলি যে রংপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু গ্রেপ্তার করেছে ১৪ জন এবং রংপুর রেঞ্জ যে আছে তারা গ্রেপ্তার করেছে ৫৭ জন, মোট ৭১ জন। আর একটি বিষয় বলে রাখি যে রংপুরের যে ডিআইজি আছেন, রংপুর রেঞ্জের যে ডিআইজি আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি জানিয়েছেন যে এই অপারেশন ডেভিল হান্টে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে যাদের নামে মামলা আছে, যারা দেশে অস্থিতিশীলতা করতে চায়, সৃষ্টি করতে চায় পরিকল্পনাকারী, এবং যারা সহযোগী, অর্থাৎ যারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যারা নিরপরাধ তাদেরকেও কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু হয়রানি বা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না। আরেকটি বিষয় বলে রাখি যে একটু আগেই কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যা আছে ৪র্থ দিনের জন্য মতো তারা যে তথ্যটি দিয়েছে যে রংপুর মেট্রোপলিটন একজনকে গ্রেপ্তার করেছে, আর রংপুর রেঞ্জের এখনো তথ্য আসেনি, কিছুক্ষণের মাঝেই আসবে। ওলি, এই ছিল রংপুর থেকে ডেভিল হান্ট অপারেশনের সর্বশেষ তথ্য। জি শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য জানানোর জন্য। এদিকে অপারেশন ডেভিল হান্টে কোনো শয়তান যেন পালাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর মানবাধিকার রক্ষা করে দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। মঙ্গলবার রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় ১৫ বছরে সংগঠিত প্রতিটি গুম খুনের বিচার হতেই হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি
বলবো নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ, পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি। আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। ফের আলোচনায় বাস রুট রেশনালাইজেশন। এর আওতায় 25 ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির মাধ্যমে ঢাকা নগর পরিবহন চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। প্রাথমিকভাবে শুরু হবে 6 রুটে। উদ্যোগকে স্বাগত জানালেও নানা সমীকরণে এখনই একক কোম্পানির অধীনে যেতে গড়িমসি করছেন পরিবহন মালিকরা। আর বিশেষজ্ঞরা বলেন, প্রাক সমীক্ষাবিহীন এই উদ্যোগ আবারও ব্যর্থ হবে যদি না বাসের জন্য অগ্রাধিকার ভিত্তিতে লেন নির্ধারণ ও সুযোগ সুবিধা বাড়ানো না হয়। নাসির উদ্দিনের রিপোর্ট। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 2021 সালের ডিসেম্বরে শুরু হয় নগর পরিবহন সেবা। তখন পরীক্ষামূলক চলাচল করত ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত, কিন্তু নানা জটিলতায় 3 বছরের মধ্যে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। আবারও বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ঢাকা নগর পরিবহন নামে একক কোম্পানির আওতায় আসবে সব বাস। চলতি মাসের শেষ ভাগেই বাস্তবায়নের প্রস্তুতি চলছে, যদিও আপাতত পুরো রাজধানীকে এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন অঞ্চলে 9টি আলাদা রঙের বাস চলবে। তার মধ্যে শুরুতে চালু হচ্ছে গ্রিন ক্লাস্টার জোনে, সেখানেও কাজ অসম্পূর্ণ। ডিটির সাথে সমন্বয় করে এটা ফাইনালাইজ করতে হবে। সেক্ষেত্রে রুটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে কিনা বলা যাচ্ছে না, তবে আসতে পারে হয়তো। তো আপাতত আমরা ফেব্রুয়ারি 25 তারিখে যেটা শুরু করব আমরা সেই টার্গেট রেখে আগাচ্ছি। গ্রিন ক্লাস্টারে চলাচলের জন্য মোট 40টির বেশি বাস কোম্পানির আবেদন পড়েছে। সেগুলোর যাচাই বাছাই করছে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে ই-টিকিটিং ব্যবস্থা, কাউন্টার, ছাউনি এবং ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। সবাই অন্তত একমত যেন হয় যে 7 বছরের পুরাতন বাস ন্যূনতম আর কি দিয়ে চালু করা যায় আর কি। সর্বোপরি আমাদের এই যারা এখানে বাস চালাবে তাদেরকে আমরা ডিটিসিএ থেকে একটা প্রশিক্ষণ দেব। একক কোম্পানির আওতায় যেতে আপত্তি না থাকলেও পরিবহন মালিকরা বলছেন, ফিটনেস ইস্যুতে পুরনো বাস বাদ পড়তে পারে। সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনই আমরা মালিকদের যদি এইভাবে বলি যে না আপনারা এক কোম্পানিতে আসেন, সেটা একটু জটিলই বলবো আমি। প্রত্যেকটা কোম্পানি যখন ফরম্যাট তৈরি করছে, তারা মেমোরেন্ডাম করছে, তাদেরকে তো সরকারকে একটা ট্যাক্স দিয়ে তারা এই কোম্পানিগুলো করছে। এটাকে আবার যদি বাতিল করতে হয়, আবার সরকার নোটিশ দিয়ে আবার একটা ট্যাক্স দিয়ে এটাকে বাতিল করতে হবে। নগর পরিবহন নিয়ে ডিটিসিএর বর্তমান পরিকল্পনাতেও আশাবাদী নন বিশেষজ্ঞরা। তাদের মতে, সড়কে বাসের জন্য পর্যাপ্ত জায়গা ছাড়া সহ আনুষঙ্গিক সুবিধা বাড়াতে হবে। গাড়ির তুলনায় রাস্তা কম, রাস্তার তুলনায় চাহিদা বেশি, যার জন্য কি হয়েছে জানেন, এই ছোট ছোট ভেহিকেলগুলো বের হয়ে আসছে। তারা প্যাসেঞ্জার টানতে চায় এখন, এবং তারা আসার ফলে আবার বড় যেটা মাস ট্রানজিট যেগুলো বাসগুলো, সেগুলো চলতে পারতেছে না। প্রাইভেট গাড়ি এর 70% দখল করে আছে। তাকে যদি আমি নিয়ন্ত্রণের মধ্যে না নিতে পারি এবং বাসের জন্য প্রায়োরিটি লেন যদি নিশ্চিত না করতে পারি এবং পদচারী বান্ধবতার জায়গাটুকু যদি নিশ্চিত না করতে পারি, এই প্রকল্প ব্যর্থ হতে বাধ্য। তাড়াহুড়া না করে আরও বেশি সমীক্ষার কথা বলেন এ দুই বিশেষজ্ঞ। কতগুলো আধুনিক বাস এনেই এটাকে কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, এটাও অত্যন্ত অকার্যকর হওয়ার পথে ধাবিত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জয়পুরহাটে 60 চালকলের নিবন্ধন বাতিল হচ্ছে। চলতি আমন মৌসুমে এই চালকল মালিকরা সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পাদন না করায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। সরকারি গুদামে চাল সরবরাহে লোকসান হবে জানিয়ে চুক্তি করেননি মিল মালিকরা। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জয়পুরহাটে 60 চাল কলের নিবন্ধন বাতিল হচ্ছে। মিল মালিকরা বলছেন, সরকার চাল সংগ্রহে যে মূল্য নির্ধারণ করেছে তা বাজারের দামের চেয়ে অনেক কম। ফলে লোকসানের ভয়ে সরকারের গুদামে চাল দিতে চান না তারা। গত 6 মৌসুম ধরে সরকারের গুদামে চাল দিতে গিয়ে লোকসান গুনছেন মিল মালিকরা।
লোকসান দিয়ে চাল বিক্রি করে ঋণের বোঝা বাড়াতে চান না মিলাররা। আবার অনেকে লাইসেন্স টিকিয়ে রাখতে লোকসানে খাদ্য গুদামে চাল দিতে বাধ্য হচ্ছেন। এবং লাইসেন্সটা যদি এই জন্য বাতিলও করে, আমাদের তো করার কিছু নাই, কারণ আমরা তো কতই লস করবো। লস করতে করতে আমরা তো ব্যবসা বাণিজ্য সব ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন আমাদের লাইসেন্স থাকলে কি আর না থাকলে আমরা তো আর লস দিয়ে ব্যবসা করতে পারবো না। সরকারের চাউল দিতে আমাদের অনেক টাকা লস হতেছে, প্রায় কেজি প্রতি 3 টাকা, 3 টাকা থেকে 7 টাকা লস হতেছে, তবু আমাদের চাল দিতে হচ্ছে। যদি এই বিষয়ে সরকার কোনো আমাদের পুরো একটু পদক্ষেপ নিত তাহলে আমরা উপকৃত হতাম। সরকারও চাল দিবার যে আমাদের লস হচ্ছে, তবু আমরা লাইসেন্স টিকে রাখার জন্য সরকারকে চাল দিচ্ছি। সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যবসায়ীদের উপর নির্যাতন বন্ধ করার হুঁশিয়ারি দিলেন চেম্বার নেতারা। কৃষকের তো উৎপাদিত পণ্যটা বিক্রি করে তাকেও বাঁচতে হবে, তো এগুলো বাস্তবতা নিয়ে কিন্তু আপনার চালের মূল্য যেটা বর্তমানে যেটা আছে বা ধানের মূল্য আছে, এটি সঠিক বলে আমি মনে করি। চালের মজুদ বাড়াতে উদ্যোগের কথা বলছেন এলএসডি কর্মকর্তা। ৫,৪০০ মেট্রিক টন সংগ্রহ করতে পেরেছি এবং আমরা মিলারদের কাছে যাচ্ছি এবং মোটিভেশন করছি যে আমাদের আপৎকালীন মজুদটা আরও গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এর বাইরে আমরা আরো কিছু সংগ্রহ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সরকারের বাধ্যবাধকতা থাকার পরও চুক্তি না করার চরম দৃষ্টতা বলছেন খাদ্য কর্মকর্তা। চাল সংগ্রহ নিয়ন্ত্রণ আদেশ ও 2022 মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাটে 11,286 মেট্রিক টনের মধ্যে 81% চাল সংগ্রহ হলেও 4,839 মেট্রিক টন ধান সংগ্রহ এখনো শূন্যের কোঠায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে চট্টগ্রামের আলুর বাজারে। খুচরা বাজারে আলুর দাম কিছুটা বেশি হলেও পাইকারি আড়তে 13 থেকে 17 টাকায় মিলছে 1 কেজি আলু। এবছর ফলন ভালো হওয়ায় বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন দরে বিক্রি হচ্ছে আলু। তবে কয়েক হাত বদলে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চৈতন্যগলির পাইকারি আড়তে প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকায়, কার্ডিনাল আলু 13 থেকে 15 টাকা এবং গোল আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা প্রতি কেজি। তবে কয়েক হাত বদলে নগরীর কাজীর দেউরি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। বগুড়ার আলু এটা দেশি আলু বলি আর কি, আমরা লাল আলু দেশি আলু বলি আর কি। এটা 50 টাকা করে কেজি। 2000-এরটা একটু দাম বেশি, এটা 120 টাকা কেজি, আর আমরা নরমালটা 30 টাকা কেজি। যদিও পাড়া মহল্লার অলিগলিতে ভাসমান বিক্রেতারা প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকায় হাঁকাচ্ছেন। যেটা 18-19 টাকা বেশি আলু, ওটা মনে করেন 4 কেজি 4.5 কেজি 100 টাকা বেশি। আমরা বাজার কমছে এই হিসাবে কম বেচতেছে আর কি। আগে তো এত কম ছিল না, আগে আলু পুরান আলুও কিনছে 60 টাকা 62 টাকা। পাইকারি আলু ব্যবসায়ীদের দাবি বেশি মুনাফার আশায় এবছর এখানকার সব চাষিরাই আলু চাষ করেছেন, এতেই দাম কমেছে। গত 2 বছর কৃষকরা দাম পাওয়াতে এবছর বাংলাদেশে প্রচুর আলু উৎপাদন হয়েছে। আশা করা যায় গত 2 বছরের থেকে এবছর আলুর দাম অনেক কম থাকবে। যখন স্টোরে আলু ঢুকবে তখন যে বাজার আর একটু বাড়বে, আর এবার সামগ্রিকভাবে তেমন বাড়বে না, এবার আলুর উৎপাদন বেশি আছে। বেশি দামে আলু বিক্রি করলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। পতনশীল পড়লে সে লাভ করতে পারে, 30% লাভ করতে পারবে সে। খুব বেশি ডিফারেন্স গেলে কিন্তু এখানে জেলা প্রশাসনের সহায়তা আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করি এবং প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়। ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আলুর দাম রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের তারাশে 2000 বিঘা জমি জলাবদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। খাল নদী ভরাট, যত্রতত্র পুকুর খনন ও অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সেতু কালভার্টের মুখ বন্ধ করে দেয়। জলাবদ্ধতার কারণে দিন দিন বাড়ছে অনাবাদি জমির পরিমাণ। পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির সমন্বয়ে পানি নিষ্কাশনের কথা বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অপরিকল্পিত পুকুর খননে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে সিরাজগঞ্জের তারাশের মাধবপুর, চকগোপীনাথপুর, শাস্তান, বিধুমাগুড়া, শ্রীকৃষ্ণপুর, মথুরাপুর, বোয়ালিয়া, শরাবপুর, সোপাতিল,
জাহাঙ্গীরগাতি ও শোলাপাড়া সহ উপজেলার প্রায় 2000 বিঘা জমি জলাবদ্ধ হয়ে আছে। এসব জমিতে ফসল আবাদ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। পশ্চিম পাশ থেকে শুরু করে মহিষলিটি 3 মাইল পর্যন্ত পুকুর কাটার কারণে আমাদের এই জমিগুলো জলাবদ্ধ হয়। 2014 সাল পর থেকে এই জলাবদ্ধতা, যার কারণে আমরা বিভিন্ন রকম কোন ফসল আবাদ হচ্ছে না। এই জমিতে মনে হয় আমরা 3-4 খন্দ পাইতাম, নানান রকম ফসল হইতো, কিন্তু এখন কোনো ফসলই হইতো না। অপরিকল্পিত পুকুর খনন বন্ধ সহ ক্যানেলের মুখ খুলে দেওয়া এবং পানি নিষ্কাশনের জন্য বিগত 10 বছর বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। এ অবস্থায় জমিগুলো আবাদযোগ্য করার জন্য পানি নিষ্কাশন করে খাল খনন অথবা জলাবদ্ধ জমিগুলো পুকুর খননের আওতায় আনার দাবি জানিয়েছেন কৃষকরা। সরকারের বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি, ইউনো অফিস ঘেরাও কর্মসূচি করেছি, মানববন্ধন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, কোনো সুরা হয় নাই। সরকার যদি আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাহলে সেটা আমাদের বাঁচার এক উপায় আছে, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির সাথে সমন্বয় করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি এই দুটা প্রতিষ্ঠানের সাথে বসে এখানে একটা যুগোপযোগী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যাতে এই যে সমস্যা আছে এটা উত্তরণ করা যায়। দ্রুত প্রশাসন খাল খননের ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর 5টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর 5:40 থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। দৌলতদিয়া প্রান্তে 6টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। দর্শক, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। আমরা অল্প সময়ের মধ্যে দেখে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম। ইত্তেফাক, অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় হতে পারে। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার মামলা। প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে, প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি। রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি। টিআইবির প্রতিবেদন রয়েছে। এরকম শিরোনাম ছিল সমকালের। দেখব বাংলাদেশ প্রতিদিন। তফসিল অক্টোবর-নভেম্বরে, ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি। ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন। সারা দেশে প্রার্থী ঘোষণায় জামাত। অবাধ সুষ্ঠু ভোটে ফের তাগাদা যুক্তরাষ্ট্রের। গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। যুগান্তর শিরোনাম করেছে, ভোটের পথে ছুটছে সবাই, সারা দেশে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে। নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি, 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 23। বণিক বার্তা, দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা। অন্য দেশ বাতিল করলেও আদানির বিতর্কিত চুক্তি নিয়ে নত অবস্থানে অন্তর্বর্তী সরকার। দ্য ডেইলি স্টার, ইলেকশন কমিশন টার্গেট ডিসেম্বর টু গেট অল ইটস টাস্ক ডান। বাংলাদেশ র্যাঙ্কস 14th ফ্রম বটম। দুর্নীতি বিষয়ে আর কি আমরা শিরোনাম দেখে নিলাম, এবং শিরোনামগুলো সব পত্রিকা একটা নির্বাচনের ইমেজ বা আমেজ, যেটাই বলি, গন্ধ বলি, সেটি আমরা দেখতে পাচ্ছি। যেমন কয়েকটি পত্রিকা এরকম শিরোনাম করেছে যে ভোটের পথে ছুটছে সবাই, সারা দেশে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে। এবং বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, তফসিল অক্টোবরে-নভেম্বরে, ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি। এই বিষয়ে একটু যদি বলতেন, নির্বাচন প্রসঙ্গে আমরা একটু আসতে চাই। গতকালকে নির্বাচন কমিশনে একটি সভা হয়েছিল। 18টি বিদেশি যারা পর্যবেক্ষক সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে যারা নির্বাচন পর্যবেক্ষণ করে বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাদের একটি সভা হয়েছে ইসিতে। তারা সেখানে ইসি সানাউল্লাহ উনি বলেছেন যেটা, যে সরকারের যে প্রস্তুতি অনুযায়ী তারাও ডিসেম্বরের ভিতরে নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সেটা নিয়ে রাখছে। স্থানীয় সরকার আগে নাকি জাতীয় নির্বাচন আগে সেটা সরকারের সিদ্ধান্ত, অর্থাৎ তাদের ভিতরে প্রস্তুতি আছে। একই সময়ে মাঠে সব রাজনৈতিক দলগুলো এখন
নির্বাচনমুখী। যদিও শুধুমাত্র জামাত এখনও তাদের স্পষ্ট অবস্থান বলেনি যে তারা ঠিক এই মুহূর্তে নির্বাচন চায়, তাদের এখনও চাওয়া যেটা যে সংস্কার কিংবা অন্যান্য যে ইস্যুগুলো তো আছে, শেখ হাসিনার বিচার সহ মানে আওয়ামী লীগের বিচার বা গণহত্যার বিচার, এইসব বিচারগুলো শেষ করার পরে নির্বাচন। কিছুটা ভিন্ন পদ আমার মনে হচ্ছে জামাতের, বাকি সবাই প্রায় নির্বাচনমুখী এবং নির্বাচনটা তারা চায়। যেমন বিএনপি তো একেবারে 300 আসনে প্রার্থীর যে তালিকা সেটাও তারেক জিয়ার কাছে চূড়ান্ত হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে এবং তারা নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচারণা না চালালেও কিন্তু বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যত ধরনের তাদের আয়োজন থাকা দরকার, জনসংযোগ বলি, মানুষের কাছে যাওয়া বলি, সেই ধরনের যে আয়োজনগুলো আছে তারা কিন্তু সবই করছে। হয়তো মাঠে ওইভাবে নির্বাচনী জনসভা হচ্ছে না, বাট যে ধরনের প্রচারণা বা যে ধরনের প্রস্তুতি থাকলে নির্বাচন কেন্দ্রিক চিন্তা চেতনা থাকে সেটা তাদের আছে। সেইভাবে সব রাজনৈতিক দলই এখন নির্বাচন কেন্দ্রিক এবং খুব সম্ভবত ছাত্ররাও তারা দল গঠন প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে তাদেরও হয়তো এই বিষয়টাই আসবে, কারণ যেহেতু নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টাও নির্বাচনটি ডিসেম্বরের ভিতরে দেওয়ার জন্য বিএনপিকে আশ্বস্ত করেছে, তার মানে তিনি নিজেও এক ধরনের প্রস্তুতি নিয়ে ফেলছে যে না ডিসেম্বরের ভিতরে হয়তো নির্বাচন দিতে হতে পারে। সেক্ষেত্রে ছাত্ররা যখন নতুন রাজনৈতিক দল করবে তারাও নির্বাচনমুখী হবে, নির্বাচনকে কেন্দ্র করেই তারা কর্মসূচি সাজাবে, এটা ধরে নেওয়াই যায় আসলে। জি, ইত্তেফাক, প্রথম আলো এরকম শিরোনাম আসছে যে অক্টোবরের মধ্যে 3-4টি মামলা রায় হতে পারে, ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার মামলা, এবং প্রথম আলো বলছে যে হাসিনা বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। কাছাকাছি বলে আপনার দুটো শিরোনাম বললাম। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু জাতিসংঘের রিপোর্টটা নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে জাতিসংঘের রিপোর্ট, এটি যখন 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ আগস্টেই এই ধরনের একটি প্রতিবেদন জাতিসংঘ দিবে, সেই সরকারের কাছ থেকে তারা তথ্য চাচ্ছিল যে কী কী তথ্য আছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। সেটা প্রায় 6 মাস পরে মোটামুটি সেটা আলোতে আসলো রিপোর্টটি, এবং যে রিপোর্টগুলো দেখলাম মোটামুটি ওই সময়কার ঘটনা, যে শেখ হাসিনার নির্দেশ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, এইসব বিষয়গুলো, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, শিশুদের উপরে হামলা, চিকিৎসা করতে না দেওয়ার অভিযোগ, যারা আহত তাদেরকে চিকিৎসা করতে না দেওয়ার অভিযোগ, এই বিষয়গুলো প্রতিবেদনে মোটা দাগে উঠে এসেছে এবং এটি মোটামুটি আসলে অনেকটা চোখের সামনেও ঘটেছে। এটা বিষয়টা এমন না যে খুব বেশি অবজারভেশন করতে হয়েছে, এটা চোখের সামনে অনেকের এই ঘটনাগুলো ঘটেছে। 2-3টা ছোট অবজারভেশনও তারা দিয়েছে। একটি হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে, যেমনটি বলছিলেন সমকাল যে শেখ হাসিনার নির্দেশে নির্বাচিত এগুলি, হ্যাঁ, এগুলোই মোটামুটি মোটা দাগে উঠে এসেছে। ছোট 2টা পর্যবেক্ষণও দিয়েছে। একটি হচ্ছে আপনার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা, এই একটা দিয়েছে। আর দ্বিতীয় বলেছে 5 আগস্টের সময় বা আগে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এখনও সেই ঘটনাগুলো আছে, অতিরিক্ত বল প্রয়োগ করা, হ্যাঁ, সেই ঘটনাগুলো এখনও আছে। এই বিষয়টা তারা কনসার্ন করেছে যে না সেগুলোকে দেখতে হবে, সেরকম একটি প্রতিবেদন তারা দিয়েছে আর কি। জি, যুগান্তরের শিরোনাম নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি। আমরা নির্বাচন প্রসঙ্গে কথা বলছিলাম, দেশের এরকম একটি অবস্থার মধ্যে যখন এরকম কথা আসে সেটি একটু দুঃখজনক। সেই সাথে প্রথম আলো বলেছে দুর্নীতির বৈশ্বিক তালিকা বাংলাদেশ 14তম। আমরা খুব শেষের দিকে আসছি, আপনি যদি অল্প কথা বলতে হবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা তাদের এটা প্রতি বছর তারা করে, দুর্নীতি সূচক তারা প্রকাশ করে, সেখানে বাংলাদেশ এবছর 14তে এবং স্কোর 23 হয়েছে। গত 13 বছরে এই আশপাশেই আমাদের অবস্থান। এই মুহূর্তে সবচেয়ে বেশি 13 বছরের ভিতরে সবচেয়ে কম রেকর্ড। আমরা কি লালন করছি দুর্নীতি? হ্যাঁ, দুর্নীতি আমরা লালন করছি। সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ সেটা এখনো নেই, এবং সেটা বলছে যে গত 13 বছরে আওয়ামী লীগ সরকার যতটাই দুর্নীতির বিরুদ্ধে বড় বড় বলি আওরত, কিন্তু সেটা আসলে কেন নেই, পারে না, না করে না, এটা না পারার কোনো কারণ নেই। যদি সদিচ্ছা থাকে, সদিচ্ছার অভাব, এখানে স্পষ্ট সদিচ্ছার অভাব। কারণ আপনি কেন দুর্নীতি রোধ করতে পারবেন না? আপনি যদি প্রশাসন, সব ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটাই আমার কাছে বড় মনে হয়। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব। রাজনৈতিক সদিচ্ছা নেই। সদিচ্ছা কেন থাকে না? কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন আপনার ক্ষমতায় আসে, নির্বাচনের সময়টাতে আমি এক ধরনের দেখি, ধরুন নির্বাচনের সময় অনেক বড় টাকার এক ধরনের ঝঞ্ঝনা খেলা চলে। সেই টাকাটা আপনি যাদের কাছ থেকে নিচ্ছেন তাদেরকে কি আপনি পরে আবার বলতে পারছেন যে ভাই আপনি আর এদিকে যাবেন না? এই টাইপের কিছু জটিল সমীকরণের কারণে হয়তো রাজনৈতিক দলগুলো ইচ্ছা, সদিচ্ছা, অনেক সময় গুলিয়ে যাওয়া, এই ঘটনাগুলোর কারণে এই দুর্নীতি বন্ধ হচ্ছে না। তার মানে হচ্ছে সদিচ্ছার অভাব। আমরা প্রত্যাশা করি সদিচ্ছা যেন জাগ্রত হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। অপারেশন ডেভিল হান্টের
3 দিনে গ্রেফতার 2258, শয়তানদের পালানো রোধে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। 25 ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির আওতায় সব বাস চালানোর উদ্যোগ, নানা সমীকরণে গড়িমসি মালিক পক্ষের, আরও সমীক্ষা চান নগরবিদরা। চুক্তি না করায় জয়পুরহাটের 60 চালকলের নিবন্ধন বাতিল করবে সরকার, পাইকারিতে দাম কমায় চট্টগ্রামে আলুর বাজারে স্বস্তি। এবং খাল নদী ভরাট আর অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতার কবলে তারাশের 2000 বিঘা জমি, বন্ধ চাষাবাদ, পানি নিষ্কাশনের চেষ্টায় কর্তৃপক্ষ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।